আবারও ফিরে এসেছে রক্তঝরা ২১শে ফেব্রুয়ারি। অমর ২১শে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এখন সাজ সাজ রব। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পী ও কর্মীরা। মূল বেদি পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকে শুরু করে আলপনা আঁকা, সব মিলিয়ে এক কর্মমুখর পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। মূল চত্বরের কাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও রাস্তার আলপনার কাজে ব্যস্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। কেবল মূল মিনারই নয়, আশপাশের দেয়ালে বর্ণমালা লিখন এবং ভাষা আন্দোলনের ইতিহাস সংবলিত গ্রাফিতি তৈরির প্রস্তুতিও চলছে। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও আইনশৃঙ্খলা বাহিনীর অস্থায়ী কন্ট্রোল রুম তৈরির কাজও চলমান রয়েছে। আজ রাত থেকেই ফুল হাতে জনতার ঢল নামবে শহীদ মিনারে। মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হবেন মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদরা। ভূমি মন্ত্রণালয়ের সব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউস এ রাজশাহী বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদানের আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তিনি জানান, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবে সরকার। মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ে কোথাও কোনো অন্যায় বা দুর্নীতির প্রশ্ন আসতে পারে না। এ মন্ত্রণালয় নিয়ে তার দীর্ঘদিনের পরিকল্পনা ও স্বপ্ন রয়েছে এবং দায়িত্ব পালনের মাধ্যমে তিনি অভিজ্ঞতা অর্জন করছেন বলেও উল্লেখ করেন। আমরা তাকে অনুসরণ করি। আমাদের মা, আমাদের নেত্রী নাই, বর্তমান মাননীয় প্রাইম মিনিস্টার সেই পথ ধরে সততা এবং কঠোর পরিশ্রম, জনগণের ভাগ্যের পরিবর্তন এবং সকল দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করার জন্য আমরা সবাই কাজ করছি। রপ্তানি বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে সরকার, এমন মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। এছাড়া গত আওয়ামী লীগ সরকারের আমলে যে বাণিজ্য চুক্তিগুলো হয়েছে সেগুলো বর্তমান সরকার পর্যবেক্ষণ করবে বলেও জানান তিনি। এছাড়া বিনিয়োগ বাড়াতে সরকার কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, দেশে বিনিয়োগের সহায়ক পরিবেশ তৈরি করেই লক্ষ্য এবং আন্তর্দেশীয় বাণিজ্যের বৈশ্বিক স্থবিরতা কাটাতেও উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে সকালে ঢাকা থেকে বিমানে সিলেটে পৌঁছান খন্দকার আব্দুল মুক্তাদির। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম একটা কাজ হচ্ছে এসেনশিয়াল যেগুলি ফুড আইটেম সেগুলির স্থিতিশীল রাখা। আমাদের যে সময় আমরা দায়িত্বটা নিয়েছি তার পরের দিন থেকে রোজা মাস শুরু হয়েছে। আমাদের রিয়াকশন টাইমটা ছিল না, মাঝখানে আমরা কিছু করবো সেরকম ছিল না। কিন্তু ভালো দিকটা হচ্ছে আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইজাব এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন। শুক্রবার সকালে বিয়াম ফাউন্ডেশনের একটি মাল্টিপারপাস হলে ভোট গ্রহণ শুরু হয়। সকাল 9টা থেকে ভোটারদের উপস্থিতিতে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোটাররা জানান, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব গুণে যারা এগিয়ে থাকবেন তারাই নির্বাচনে জয়ী হবেন বলে তাদের প্রত্যাশা। নির্বাচন ঘিরে প্রার্থীদের সমর্থকদের মধ্যেও দেখা গেছে উৎসাহ উদ্দীপনা। এ সময় চ্যানেলস এর ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মইনুল ও পরিচালক ইঞ্জিনিয়ার আবু আল সিরাজি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে বলে আশাবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশের নদী ও খাল পুনরুদ্ধারে আগামী 15 দিনের মধ্যে দেশের যে কোনো জেলা থেকে খাল খনন কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, দেশের নদী ও খাল পুনরুদ্ধারে দ্রুত সময়ের মধ্যে কর্মসূচি হাতে নেওয়া হবে। পঞ্চগড় সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পবিত্র রমজানে বাজার দর নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নবনিযুক্ত পানি সম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের অনেক নদী ও জলাশয় দখলদারদের কবলে চলে গেছে। এগুলো দখলমুক্ত করে পুনরায় খননের উদ্যোগ নেওয়া হয়েছে। ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, শুধু খাল খনন নয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিও জোরদার করা হবে।
পরিবেশ ও আবহাওয়া অনুকূলে রাখতে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। মধ্যে প্রায় 3 মাস থেকে 4 মাস চলতেছে, আর হয়তো আমাদের এপ্রিল মে মাস পর্যন্ত কাজ করতে পারবো। এর মধ্যে আমরা কিন্তু প্রায় 200 কিলোমিটার রাস্তা আমরা কিন্তু নদীতে আমরা জলাশয় বা নদী খনন, খাল খনন করে সেখানে আমরা সেখানে পানি সংরক্ষণ করব। রমজানের প্রথম শুক্রবার রাজধানীর বাজারে বেড়েছে মাছ ও সবজির দাম, তবে মুরগির বাজারে মিলেছে সামান্য স্বস্তি। আজ কারওয়ান বাজার সহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বেগুন কেজিতে 60 থেকে 120 টাকা, শসা 60 থেকে 100 টাকা এবং লেবুর হালি 40 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। একদিনের ব্যবধানে কেজিতে 60 টাকা বেড়ে মরিচ বিক্রি হচ্ছে 160 টাকায়। ক্রেতারা বলছেন, রমজান এলেই নিত্যপণ্যের বাজারে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা যায়, যা সংসার চালানোকে কঠিন করে তুলছে। অন্যদিকে মাছের বাজারেও কেজিতে 50 থেকে 150 টাকা পর্যন্ত দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে দামের প্রভাবেই খুচরা বাজারে এই পরিবর্তন দেখা যাচ্ছে। কিছুটা তো হচ্ছে একটু প্রাইস রমজান আসছে বাড়ে, তো সেই তুলনায় আর কি মনে হচ্ছে যে কিছুটা প্রাইস এখনো আছে, নাগালের বাইরে আছে। বেশি ডিফারেন্স আমি দেখছি না, কারণ হলো অন্যান্য বারের তুলনায় মোটামুটি রিজনেবলই আছে, কারণ মাছের বাজার অলওয়েজ 50-100 টাকা এরকম ডিফারেন্স থাকে। যে পরিমাণ মালের দাম, মানুষ তো খাইতে পারবে না কিনে, সব মালেরই দাম বেশি ভাই, অবস্থা খারাপ। লাউ 80 টাকা, পেঁপে 40 টাকা কেজি, লেবু 20 টাকা পিস, পাতাকপি 40 টাকা পিস। পাবদা বেচতে দিই 450, ট্যাংরা বেচতে দিই 700 টাকা, আর কাচকি বেচতে দিই 500, গলা আছে 700 টাকা। এগুলোর হচ্ছে 190 টাকা কেজি, আর অরিজিনাল সোনালি হচ্ছে 320 টাকা কেজি। দেশি মুরগি হচ্ছে 700 টাকা কেজি। জলবায়ু পরিবর্তন ও নগরায়নের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে বায়ু দূষণ, আর তার প্রভাব স্পষ্টভাবে পড়ছে ঢাকাতে। শুক্রবার ছুটির দিনেও রাজধানীর বায়ুমান পৌঁছেছে বিপর্যয়কর পর্যায়ে। বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক মৌসুমে নির্মাণ কাজের ধুলোবালি, যানবাহনের কালো ধোঁয়া এবং আশপাশের ইটভাটার নির্গমন ঢাকার বাতাসকে বিষাক্ত করে তুলছে। কয়েক বছর ধরে উদ্বেগজনক থাকলেও মাঝে কিছুটা নিয়ন্ত্রণে আসা বায়ু দূষণ আবারও ভয়াবহ রূপ নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাইরে বের হলে মাস্ক ব্যবহারের বিকল্প নেই বলে পরিবেশবিদদের তারা সতর্ক করে বলেছেন, বায়ুমান উন্নয়নে কার্যকর ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ না নিলে সামনের দিনগুলোতে দূষণের মাত্রা আরও বাড়তে পারে। কিশোরগঞ্জের হোসেনপুরে বাজার মনিটরিং না করায় ভোগান্তিতে সাধারণ জনগণ। 2 থেকে 3 গুণ বাড়তি দামে কিনতে হচ্ছে নিত্যপণ্য। রমজানের প্রথম রোজায় বাজার ঘুরে দেখা যায় 40 টাকার বেগুন বিক্রি হচ্ছে 140 টাকায়, 30 টাকার শসা 80 থেকে 100 টাকা, 50 টাকার লেবু 180 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা জানান, বাজার মনিটরিং না করা পর্যন্ত দাম নিয়ন্ত্রণে আসা সম্ভব না। বিক্রেতারা বলেন, এখন বাজার বাড়তি দামে বিক্রি করা হচ্ছে, দাম কমলে কম দামে বিক্রি করা হবে। পবিত্র রমজান মাসের শুরুতেই যশোরের বেনাপোল বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ক্রেতাদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। চাল, ডাল, ভোজ্য তেল, ছোলা, খেজুর, চিনি ও বিভিন্ন সবজির দাম কয়েকদিনের ব্যবধানে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ দুশ্চিন্তায় পড়েছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো বাজার সামলাতে হিমশিম খাচ্ছে। ক্রেতারা অভিযোগ করেন, রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে দিচ্ছেন। অনেক ক্ষেত্রে পণ্যের গায়ে নির্ধারিত মূল্য না থাকায় ক্রেতারা সঠিক দাম যাচাই করতে পারছেন না। ফলে একই পণ্যের ভিন্ন ভিন্ন দোকানে ভিন্ন ভিন্ন দাম আদায় করা হচ্ছে। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করেছে। বৃহস্পতিবার বিকালে বেনাপোল বাজারের বিভিন্ন দোকানে তদারকি চালানো হয়। রমজান এলেই বাড়ে ইফতারের বাজার, তবে এবার রংপুরের বিভিন্ন কাঁচা বাজারে দেখা গেছে হঠাৎ দামের ঊর্ধ্বগতি। শসা, লেবু, বেগুন সহ প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে অস্বাভাবিক হারে। বাধ্য হয়ে অর্ধেক বাজার নিয়ে বাসায় ফিরতে হচ্ছে অনেকের। বিক্রেতারা বলছেন, পণ্যের দাম আগের মতোই রয়েছে, তবে 10 টাকা করে বাড়তি নিচ্ছে কেউ কেউ। সাধারণ মানুষের অভিযোগ, বাজারে সিন্ডিকেটের প্রভাব রয়েছে। নিয়মিত বাজার মনিটরিং না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে। প্রশাসন যদি দ্রুত কঠোর পদক্ষেপ না নেয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে তাদের ধারণা। রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রশাসনের নিয়মিত মনিটরিং ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রংপুরের সচেতন মহল। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে রোজার প্রথম দিন কাটালেন জার্মানির বিশ্বকাপ জয়ী ফুটবল তারকা মেসুত ওজিল।
বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্টের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে 11 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে কক্সবাজারে এসে উখিয়ার বালুখালী 9 নম্বর ক্যাম্প পরিদর্শন করেন তিনি। তুরস্ক সরকারের সহায়তায় পরিচালিত ফিল্ড হাসপাতাল ঘুরে দেখে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন ওজিল। পরে টিকা পরিচালিত শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্রে রোহিঙ্গা শিশুদের সঙ্গে সময় কাটান এবং বিকেলে 4 নম্বর ক্যাম্প রোহিঙ্গা তরুণদের সঙ্গে একটি চ্যারিটি ফুটবল ম্যাচে অংশ নেন। সন্ধ্যায় রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন এই সাবেক তারকা ফুটবলার। প্রতিনিধি দল জানায়, রোহিঙ্গাদের মানবিক সহায়তায় তুরস্কের কার্যক্রম অব্যাহত থাকবে। রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পর এবার পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়েও টানানো হয়েছে উদ্বোধনী ব্যানার। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পথচারী জানান, ফজরের নামাজের পর তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পান 5 থেকে 6 জন যুবক এসে দলীয় কার্যালয়ের সামনে একটি ব্যানার টাঙিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। ব্যানারটি সাবেক রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুর হাকিমের ছেলে মিতুল হাকিমের নামে টানানো হয়েছে। ব্যানারে উল্লেখ ছিল, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মিতুল হাকিমের নির্দেশনায় পাংশা উপজেলা সহ রাজবাড়ী জেলার প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের অফিস উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁ জেলায় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রাণী সম্পদ দপ্তর প্রাঙ্গণে কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বলেন, রমজান মাসে সাধারণ মানুষের জন্য দুধ ও ডিম সহ প্রাণীজ পণ্য সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে সরবরাহ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নাটোরের গুরুদাসপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে 3 জনের বসতবাড়ি পুড়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দস্তনানগড় মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দস্তনানগড় মধ্যপাড়া গ্রামের আমজাদ হোসেন ও তার 2 ছেলে আরিফুল ইসলাম এবং তরিকুল ইসলামের বসতবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে 3টি পরিবারে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণ অলংকার, কৃষিপণ্য, আসবাবপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র আগুনে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবাররা জানান, আগুনে পুড়ে তাদের 15 লক্ষাধিক টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। রমজানে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এবং সামাজিক বৈষম্য ভেঙে রমজানের পবিত্রতা ছড়িয়ে দিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী ইফতার, সেহরি ও 1 টাকার বাজারের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে রমজানের প্রথম দিনে নগরীর বিপ্লব উদ্যানে আয়োজনের উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি জানান, সমাজে ধনী দরিদ্রের ভেদাভেদ কমাতে এ আয়োজন অনেক ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগে সবসময় সিটি কর্পোরেশন পাশে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন সহ অন্যান্যরা। অপরিকল্পিত শিল্পায়ন, নদী খাল দখল এবং পর্যাপ্ত ড্রেনের অভাবে আশুলিয়ায় ভয়াবহ দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে জামগড়া, টঙ্গাবাড়ি ও বাইপাল এলাকায় শিল্প বর্জ্য ও দখলদারিত্বের কারণে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশন ব্যবস্থা। শুষ্ক মৌসুমেও সড়কে জমে থাকে হাঁটুপানি। চরম ভোগান্তিতে শিক্ষার্থী, পোশাক শ্রমিক সহ বাসিন্দারা। আশুলিয়া থেকে সহকর্মী তুহিন আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন। শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকা। বিগত বছরগুলোতে কয়েক শতাধিক শিল্প কারখানা গড়ে উঠলেও রাস্তাঘাট কিংবা অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি এ অঞ্চলে। উন্নয়ন বঞ্চিত এই এলাকার মানুষের একমাত্র দুর্ভোগ ভাঙা সড়ক আর জলাবদ্ধতা। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শিল্প কারখানা ও বাসাবাড়ির বর্জ্যে প্রায় 3 বছর ধরে নোংরা পানিতে তলিয়ে আছে এলাকার সড়কগুলো। একই চিত্র পার্শ্ববর্তী টঙ্গাবাড়ি ও বাইপাইল এলাকায়ও। অসহনীয় দুর্ভোগে স্কুল কলেজগামী শিক্ষার্থী, পোশাক শ্রমিক ও সাধারণ পথচারী সহ বাসিন্দারা। স্কুলে যাওয়ার জন্য এখানে অনেক বেশি পানি, যার কারণে মেন রাস্তা দিয়ে ঘুরে যেতে হয়, কিন্তু মেন রাস্তায় অনেক গাড়ি থাকে, যার কারণে এটা অনেক বড় রিস্ক হয়ে যায় আমাদের জন্য। এই পানির জন্য আমাদের বিভিন্ন সমস্যা হচ্ছে। এই পানির জন্য আমরা রাস্তা দিয়ে যাতায়াত করতে পারি না। আমাদের এখানে চলাফেরা করতে অনেক অসুবিধা হয়। আমরা অফিসে আসি, সকালে আসতে অনেকে পড়ে যায়, ব্যথা পায়। আমি ওই জায়গায় পড়ে যেয়ে ব্যথা পাইছি। যখন ভোটের সময় আসে তখন মানুষের বাড়ি বাড়ি যায় ভোট চায়, কিন্তু ওই রাস্তা ঠিক করার নামে কোনো খবর নেই। অকার্যকর নিষ্কাশন ব্যবস্থার কারণে শিল্প কারখানা ও বাসাবাড়ির বর্জ্য পানি সড়কে জমে আছে দিনের পর দিন। খানাখন্দে ভরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
বিপাকে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী সহ রিক্সা শ্রমিকরা। পানি বাইরে যাওয়া লাগে, মহিলারা যাওয়া লাগে, আটো পানি ব্যাঙ্গে, এমন গোলা পানি ব্যাঙ্গে যাওয়া লাগে, আমাকে বিরাট কষ্টে আছে। এখানে এ পানি অনেক দিন থেকে, এর ব্যবস্থা এই যে দেখে যায় কোনো কাজের যে একটা সিদ্ধান্ত বা এরকম কিছু জানে না বা কবে করবো, খালি করে আমরা দেখতেছি। বাঁচার মতো রাস্তা না করলে আমরা আর চলতে পারতেছি না। আমরা অনেক টাকা বাকি পড়ে রয়েছে, কাস্টমার আসে না। বাকি কাস্টমার বলে যে এই পয়সা পানি পারে আমরা তোমাদের দোকানে যাব না। এই যে জলাবদ্ধতা আপনারা দেখতে পারতেছেন, কি জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার কারণে আমরা খুব বিপদে আছি। আমরা এই জলাবদ্ধতা থেকে মুক্তি চাই। মানুষের যে একটা জীবনযাত্রা, একটা সুশৃঙ্খল ভাবে চলাফেরা, ওই জিনিসটা এই আশুলিয়াতে আর নাই। এই সমস্যার কারণে পুরো এলাকার মানুষ যাতায়াতের সমস্যা, জায়গায় জায়গায় ভাঙ্গা আছে, রিস্কা হয়ে পড়ে। তারপরে এই যে মার্কেট, আমাদের ব্যবসার অবস্থা খুব খারাপ। এদিকে আশুলিয়ার জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন হবে বলে আশ্বাস দিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা। আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে, যেটি বর্তমানে সেতু বিভাগের নিয়ন্ত্রণাধীন। তো তারা একটি ড্রেনেজ সিস্টেম সেখানে রেখেছে এক্সপ্রেসওয়েতে, যে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে এই পানির নিষ্কাশনের স্থায়ী সমাধান করা সম্ভব। তো সেতু বিভাগ কর্তৃক নির্মাণাধীন এই এক্সপ্রেসওয়ের কাজ শেষ হলে আমরা সেখানে আমাদের উপজেলা থেকে ড্রেনেজ লাইন করে সেই মূল লাইনের সাথে আমরা সংযোগ দিলে এবং একটি স্থায়ী সমাধান হবে। কেবল আশ্বাস নয়, আশুলিয়ায় জলাবদ্ধতার স্থায়ী নিরসনে অবিলম্বে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগী বাসিন্দাদের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।